বাংলাদেশের কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। বাঙালি হিন্দুরা জেগে ঘুমোচ্ছে, একটাও কি মোমবাতিতে আগুন লাগিয়ে মনে হয়েছে শোক মিছিল বের করি? কেন এটা বিজেপি পার্টির হবে মিছিল? কেন এটা অন্য কোনো দলের হবে? এটা আপামর হিন্দু জনগণের ওপর একটা ভয়ঙ্কর বিপদ। পশ্চিমবঙ্গ সরকারেরও এক ইচ্ছাকৃত ব্যর্থতা এর মধ্যে লুকিয়ে আছে। কেন আমরা বাংলাদেশি যারা আছে তাদের সেন্ট্রাল থেকে বলতে হবে এদের চিহ্নিত করতে, কেন তারা চিহ্নিত করবে না? ইউনিশ বাবুর সম্পূর্ণ সম্পূর্ণ সহযোগিতায় প্রত্যেক মুহূর্তে ওখানে হিন্দু নিধন চলছে। কেননা আমার কাছে যেটুকুনি খবর, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কোথায় থাকবে কি থাকবে না সেটা একটা বড় প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে একজনও বুদ্ধিজীবী কোনো রকম কিছু সাংবাদিক বৈঠক বা মোমবাতি মিছিল কোনো কিছুই করেননি। জানি না তারা এখন কোথায় মুখ লুকিয়ে বসে আছেন। রীতিমতো গাছে বেঁধে মিথ্যা অভিযোগে একদম জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো হিন্দু যুবক দীপু দাসকে। এ কেমন দেশ বাংলাদেশ? কি এখন তাহলে কার্যত হিন্দু সংখ্যালঘু বা সংখ্যালঘুদের জন্য একদম মৃত্যুপুরী হয়ে উঠেছে? প্রথমে সকলকেই জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং প্রণাম জানাই। প্রত্যেক হিন্দুকেই আগে বলি, উঠুন, জাগুন, ঘুমিয়ে থাকার সময় মনে হয় শেষ হয়েছে। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ওখানে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের 7%, হয়তো আজকে যদি কাউন্ট করা যায় দেখা যাবে ওইটা 4%-এও চলে যেতে পারে, যে দুর্বিষহ অবস্থায় পড়েছে, সেই অবস্থার খুব করুণতম পরিণতি আমরা কিছুদিন আগে একটা দেখতে পেলাম। কি দেখলাম? শিবু দীপু দাস বলে একটি ছেলে, হতদরিদ্র, যার একটি বোতাম টেপা ফোন আছে, সে নাকি কোনো রকম ভাবে সেখানকার অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে, যে নবী সাহেব তাকে নাকি কোনো রকম ভাবে কিছু বলেছে, এই অজুহাতে ফ্যাক্টরি থেকে তাকে বের করে নির্মমভাবে পশুরও নিচে তাকে মারা হলো এবং তার সমস্ত আবরণ গায়ের খুলে দেওয়া হলো, গাছে ঝোলানো হলো। সেইগুলো ঝোলানোর পর খড় দিয়ে তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হলো। প্রশ্ন জাগে, এ কোন বাংলাদেশ? যে বাংলাদেশে একসময় হিন্দু জনগণের সংখ্যা যে লেভেলে ছিল সেটা আজ নাপতে নাপতে হয়তো 4%, চলে গেছে। সেই বাংলাদেশে আজকে হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে, সেই নির্মম অত্যাচার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের বাংলায় যে সংখ্যালঘু সম্প্রদায় জামাত এবং তালিবানি চিন্তাধারার ধারক এবং বাহক, তারাও কিন্তু দিনে দিনে বেড়ে উঠছে। গজনী ইন হিন্দ যে কথাটা উঠছে এবং বারবার যে কথাটা বাংলাদেশ প্রশাসন বিভিন্নভাবে এবং বাংলাদেশের জামাতীয় চিন্তা ভাবনার ধারক জনগণ যেটি বলছেন যে চিকেন নেক যেটি রয়েছে করিডোর, ওইটিকে ওনারা ভেঙে ভারতবর্ষকে টুকরো করবার বন্দোবস্ত করবেন। আমাদের ভাবতে অবাক লাগে, এই বাংলাদেশ যাদের একসময় তিস্তার জল বন্ধ করে দেবার জন্য তাদের জান প্রাণ মান সব মানে মাটিতে মিশতে বসেছিল, যাদের যা কিছু সব কিছু ভারতবর্ষের ওপর ডিপেন্ড করতে হয়, তারা হঠাৎ কোন চিন্তার ধারক এবং বাহক হয়ে ভারতবর্ষকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আমরা মনে করি এরা যারা এই চিন্তা বহন করছে তারা রাজাকার বাহিনী, অর্থাৎ পাকিস্তানের মদতপুষ্ট এবং ডেফিনেটলি
আমরা মনে করি যে আরো যে বহিঃশক্তি রয়েছে ভারতের বিরুদ্ধে, চীন, এদের শক্তিশালী কার্যকরী ভূমিকা এর মধ্যে লুকিয়ে রয়েছে। দীপু দাসের ওপর যেভাবে নির্মম অত্যাচার করে মারা হয়েছে, এই মৃত্যু চোখে আঙুল দিয়ে আমাদের আপামর হিন্দু বাঙালি জনগণকে দেখিয়ে দেয়। হিন্দু বাঙালি জনগণ বললাম তার কারণ একটি কথা প্রায়শই শুনতে পাই আমরা, যে বাঙালি হিন্দুরা জেগে ঘুমোচ্ছে। কেননা বিহারি ভাইরা বা অন্যান্যরা যেভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়, বাঙালিদের সেই প্রতিক্রিয়া হয়নি। আমাদের প্রশ্ন জাগে, দীপু দাসের এই নির্মম হত্যার পর একটাও কি টর্চ লাইট নিয়ে মিছিল বেরিয়েছে? একটাও কি মোমবাতিতে আগুন লাগিয়ে মনে হয়েছে শোক মিছিল বের করি? কেন এটা বিজেপি পার্টির হবে মিছিল? কেন এটা অন্য কোনো দলের হবে? এটা আপামর হিন্দু জনগণের ওপর একটা ভয়ঙ্কর বিপদ। যেভাবে আমাদের এসআইআর লাগু হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি দলে দলে বাংলাদেশিরা পশ্চিমবাংলা ছেড়ে ঢাকা বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে, তাহলে ভাবতে হবে যে যদি এসআইআর আজকে না হতো, তাহলে আমাদের প্রিয় পশ্চিম বাংলা, আমাদের মমতা বেগম যেটাকে জয় বাংলা স্লোগান দেয়, হয়তো ওই স্লোগানটাই আমাদের পার্মানেন্ট ভাবে দিতে হতো। বলুন। না, আমি আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে কোথাও গিয়ে কি তাহলে সুদীপ্তদা অ্যাডমিনিস্ট্রেশন একদম যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে, ফিগার রয়েছেন, সেই বাংলাদেশ সরকার কি হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ নাকি ইচ্ছাকৃতভাবে? একদম সম্পূর্ণভাবে ব্যর্থ বললেও মানে ব্যর্থতাকে লজ্জা পাবে। সম্পূর্ণভাবেই ইচ্ছাকৃতভাবেই এই সমস্ত নির্লজ্জ অমানসিক আক্রমণগুলো সংগঠিত হচ্ছে, এবং সেখানে যেমন জামাত চিন্তাভাবনা এবং তালিবানি চিন্তাভাবনার ধারক এবং বাহক আমাদের এই বিশেষ সম্প্রদায়ের মানুষগুলি যুক্ত আছেন, ঠিক তেমনভাবেই ঠিক তেমনভাবেই ওখানকার আহ, একটি বিরাট সংখ্যাগুরু মানুষও হিন্দুদের ওখান থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে চাইছে, এবং আহ, এবং শুধু বিতাড়িত করতে চাইছে না, তারা চাইছে পশ্চিমবাংলা সহ ত্রিপুরা, আসাম এবং বিহারের কিছু অংশ নিয়ে একটি বৃহৎ বাংলাদেশ গঠন করার চেষ্টা চালাচ্ছে। এবং শুধু বাংলাদেশ সরকারেরই ব্যর্থতা বলবো কেন, কোথাও যেন গিয়ে মনে হয় পশ্চিমবঙ্গ সরকারেরও এক ইচ্ছাকৃত ব্যর্থতা এর মধ্যে লুকিয়ে আছে। কেন আমরা বাংলাদেশি যারা আছে তাদের সেন্ট্রাল থেকে বলতে হবে এদের চিহ্নিত করতে, কেন তারা চিহ্নিত করবে না? কেন তারা এসআইআর এর বিরুদ্ধে পথে নামবে? কেন তারা দীপু দাসের হত্যাকারী তালিবানি এবং ইসলামিক জেহাদি মানুষগুলোর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামবে না? সুতরাং বাংলাদেশ সরকার অবশ্যই ব্যর্থ নয়, ইচ্ছাকৃতভাবে এই ব্যর্থতা তাদের এসেছে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকারের এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু মানুষেরও কোথাও যেন একটা ভয় মনের মধ্যে লুকিয়ে আছে, যার জন্য তারা এই নির্মম হত্যার বিরুদ্ধে নামার ক্ষেত্রে ইতস্তত বোধ করছে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে বাংলাদেশ কি তাহলে ধীরে ধীরে আফগানিস্তানে যে মডেল হয়েছিল আমরা দেখেছিলাম বেশ ২-৩ বছর আগেই, রীতিমতো তালিবান ইনটেক যখন করা হয়, তালিবানরা সেখানকার ডেমোক্রেটিক যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টকে ফেলে দিয়ে তারা যে শাসন ক্ষমতা নিজেদের দখল করে নেয়, রীতিমতো বাংলাদেশ কি তাহলে ধীরে ধীরে সুদীপ্তদা আফগানিস্তান মডেলে এগোচ্ছে? এটাই কি সেই উন্নয়নশীল বাংলাদেশ যেখানে গাছে বেঁধে ঠিকই বলেছেন। বাংলাদেশ ধীরে ধীরে নয়, অলরেডি তালিবানি শাসন ব্যবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। কেননা জানবেন, রবীন্দ্র কলা ভবন যেটি ছিল সেটি তো সম্পূর্ণ রবি ছায়া ভবন সম্ভবত, যদি ছায়ানট ভবন যেটি ছিল ওইটি সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে।
হারমোনিয়াম, আমরা একটা ছোটবেলা থেকে শুনি যে যে গান ভালোবাসে না সে খুন করতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছি হারমোনিয়াম তুলে ফেলে দেওয়া হচ্ছে, মাইক তুলে ফেলে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লিপ্ত করা হচ্ছে, তার মুন্ডন ছেদন করা হচ্ছে। অর্থাৎ কোনো কলা শিল্প সংস্কৃতি কোনো কিছু থাকবে না। ঠিক যেমন তালিবানিরা বুদ্ধদেবের মূর্তি, যিনি অহিংসার প্রতীকৃত, সেই বুদ্ধদেবের মূর্তি কামান দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান সরকার ইউনিস, জানি না কেন কেন তিনি শান্তির পুরস্কার পেলেন। তিনি কিভাবে কাকে ওনাকে বিবেচনা করলেন যে শান্তির পুরস্কার দেওয়া উচিত, নোবেল পেয়েছিলেন যেখানে, তারপর যে অশান্তি ওনার পাশ দিয়ে ভেসে আসছে, উঠে আসছে, এবং বিশেষ করে ইউনিস বাবুর সম্পূর্ণ সম্পূর্ণ সহযোগিতায় প্রত্যেক মুহূর্তে ওখানে হিন্দু নিধন চলছে। কেননা আমার কাছে যেটুকুনি খবর সেটুকুনি হচ্ছে তার মৃত্যুর পরেও পুলিশ আরেকজন ছেলেকে নির্মমভাবে লকআপে মারধর করে এবং তাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, এবং আমাদের প্রায় 5 জন মাকে, নারীকে গণধর্ষণ করা হয়। সবই তো খবরে উঠে আসে না, কিন্তু বিভিন্ন মাধ্যম, এখন সোশ্যাল মিডিয়া মাধ্যম যেহেতু শক্তিশালী হয়ে উঠেছে, তার মাধ্যমে আমরা জানতে পাই। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এবং ডেফিনেটলি ভারতের বিরুদ্ধে কোনো বড় চক্রান্তকে ধারণ করেই তারা এগিয়ে চলেছে। এবং এ বিষয়ে ডেফিনেটলি আমরা মনে করি ভারতবর্ষের যিনি পাহারাদার নরেন্দ্র দামোদর দাস ভাই মোদিজি যতক্ষণ আছেন আমাদের প্রধানমন্ত্রী, ততক্ষণ ভারতবর্ষের বুকে কিছু করার আগে বাংলাদেশকে ভাবতে হবে। যে ভারতের ঠিক এখনই কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সুদীপ্তদা বাংলাদেশকে শায়েস্তা করতে? কি বাংলাদেশ ভারতবর্ষকে বাংলাদেশের থেকে সুরক্ষা রাখতে হলে, যেটি অলরেডি আমাদের বিজেপি সরকার এসআইআর যেটি চালু করেছে, সেটি যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় খুব ভালোভাবে যাতে লাগু হয় সেটা দেখতে হবে। এবং সেখানে আরও কিভাবে বাংলাদেশি কোথায় কোথায় লুকিয়ে আছে বা কিভাবে রয়েছে সেগুলো দেখতে হবে। আভ্যন্তরীণ বিষয়ের সুরক্ষা সুনিশ্চিত করতে ভারতবর্ষের যে স্পাই এজেন্সি তাকে আরও সক্রিয় করে তুলতে হবে, এবং বৈদেশিক এই বাংলাদেশ, চীন, পাকিস্তান, এই 3টি ভারতবর্ষের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকায় এবং কিভাবে ভারতবর্ষকে ক্ষতি সাধন করা যায় তার চেষ্টা করে। সেই জায়গা থেকে এদের থেকে বাঁচার জন্য ভারতবর্ষকে আভ্যন্তরীণ ইন্টেলিজেন্সি যেমন বাড়াতে হবে, তেমন বহিঃশক্তির বিরুদ্ধেও তার ইন্টেলিজেন্সি বাড়াতে হবে। এবং দ্বিতীয়ত, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ সেনাবাহিনী যেভাবে সতর্কতার সঙ্গে দিবারাত্রি পাহারা দিচ্ছে, সেই পাহারাটিকে আরো জোরদার করতে হবে। এবং সর্বোপরি শুধু সেনাবাহিনী বা সরকারেরই এটা দায়িত্ব নয়, আমরা প্রত্যেক ভারতীয়র এটা দায়িত্ব। আমাদের পাশে ঘটে চলা, আমাদের পাশেই কোনো ঘটনা, কোনো বাংলাদেশি বা কোনো বহিঃশত্রু যদি ভেতরে ঢুকে থাকে, সে বিষয়ে তৎপর হয়ে লোকাল পুলিশ স্টেশন বা অন্যান্য সেন্ট্রাল এজেন্সিতে খবর দেওয়া। এইভাবেই ভারতবর্ষকে রক্ষার জন্য এগোতে হবে। আর বিশেষ করে আজকে যে পরিস্থিতিতে পশ্চিমবাংলাও অতিবাহিত হচ্ছে, তাতে সন্দেহ নেই এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেক হিন্দু ভাই বোনদের হাতে অস্ত্র কিন্তু তুলে নিতে হবে। নইলে কোথাও গিয়ে আজকে দীপু দাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা আমাদের সঙ্গে ঘটতেই পারে। তাই জন্য সাধারণ মানুষকেও খুব সক্রিয় থাকতে হবে। তবে আবারও বলি, যতক্ষণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আছেন, ততক্ষণ আমাদের সুনিশ্চিত আমরা যে সিন্দুর অপারেশন যেমনভাবে পাকিস্তানকে বিপর্যয় এনে দিয়েছিল,
ঠিক তেমনই যদি একটা সিন্দুর টু মোদিজি ঘটিয়ে দেন, তাহলে কিন্তু বাংলাদেশের ওপর তাহলে বাংলাদেশের কিন্তু ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। এই মুহূর্তে যদি ভারতের সাথে যদি যুদ্ধ করতে এলে ঠিক বাংলাদেশের কি হালটা কি হবে? এই মুহূর্তে যদি বাংলাদেশ আহ ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়, উম, অবশ্যই শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়, কিন্তু যে রিপোর্টগুলো আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের সামরিক শক্তি বা একটি যুদ্ধ পরিচালন করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, ভারতের কাছে ধারে এবং ভারে অবশ্যই আসে না। এবং যে অস্থির পরিস্থিতি, তাতে বাংলাদেশ ভারতবর্ষ আক্রমণ করবে না বাংলাদেশ নিজের যে সমস্ত আভ্যন্তরীণ সমস্যাগুলো মোকাবিলা করবে, সেটা বাংলাদেশের কাছে খুব চ্যালেঞ্জের বিষয়। তবুও যেহেতু একটা থ্রেটনিং বারবার বাংলাদেশের থেকে আসছে, সুতরাং বাংলাদেশকে ছোট না ভেবে বাংলাদেশকে যদি আক্রমণ করে তার যা চিন্তা ভাবনা, সেগুলি আমাদের ইন্টেলিজেন্সি যারা রয়েছেন ব্যুরোতে এবং সেনাবাহিনীর তরফে ডেফিনেটলি নিশ্চয়ই সংগঠিত তারা করছেন। কিন্তু এইটুকুনি নিশ্চিত আমরা ভারতীয় হিসাবে এবং গর্বের সঙ্গেই বলতে পারি, ভারতবর্ষকে যদি আক্রমণ করার সামান্যতম ধৃষ্টতা বাংলাদেশ দেখায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কোথায় থাকবে কি থাকবে না, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দেবে। কিন্তু না একদমই আমি বলবো যে জাগো মা চলবে না, একদম ধর্মনিরপেক্ষ নয়। নিদান রয়েছে মেহবুব মোল্লার। একদম তৃণমূল কংগ্রেস নেতার শাসানিতে একদম থেমে গেল লগ্নজিতা চক্রবর্তীর গান একদম পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনায় একদম প্রশ্নের মুখে বাংলার সাংস্কৃতিক স্বাধীনতা। দাদা এ যেন একদম ঠিক পড়শি দেশেরই প্রতিচ্ছবি একদম। অভিযোগ রয়েছে যে জাগো মা গান গাওয়ার অপরাধে মঞ্চেই একদম হেনস্থার শিকার হলেন এবারে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। লগ্নজিতা চক্রবর্তী জাগো মা একদম দেবী সিনেমার গান গাওয়ার একদম তেলে বেগুনে জ্বলে ওঠেন স্থানীয় মানে মেহবুব মোল্লা এবং তার অনুগামীরা। একদম গান থামতে স্টেজে উঠে রীতিমতো মারতে আসেন বলে অভিযোগ করছেন লক্ষ্মীজিৎ চক্রবর্তী। কি চলছে ঠিক বাংলায় চলছে বাংলাদেশের যে অরাজকতা আমরা দেখতে পাচ্ছি, তারই খণ্ডচিত্র বলবো না, তারই বিভিন্ন রকম চিত্র বাংলার বিভিন্ন জায়গায় ভেসে উঠছে। তার একটি খুব সক্রিয় উদাহরণ আমরা দিতে পারি। কিছুদিন আগে আহ, গায়িকা আমাদের লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুর থানার আন্ডারে কোথাও একটি অনুষ্ঠানে গাইতে গেছিলেন। তাতে এই মেহবুব মোল্লা, যিনি জেলা সভাপতি কিংবা ব্লক সভাপতি, কেন পশ্চিমবঙ্গে এখন জেলা সভাপতি আর ব্লক সভাপতিটা সব জায়গায় জায়গায় মেলে তৃণমূলের, তিনি দেখা গেছে, আমরা সবাই দেখেছি টিভিতে, লগ্নজিতার হাত থেকে মাইক কেড়ে নিচ্ছে। তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে এটাই, একটি বই এসেছিল বাংলার বুকে, দেবী চৌধুরী রানী। সেই দেবী চৌধুরী রানীর একটি গান ছিল আহ জাগো মা। সেই গানটিকে কেন্দ্র করে তিনি যে আহ, উম, যে যে ধৃষ্টতা দেখিয়েছেন এবং যে কলুষতা বাংলার সংস্কৃতির বুকে লাগিয়েছেন, সেইটা দেখে অবশ্যই আমরা আতঙ্কিত এবং শঙ্কিত। বাংলাদেশের বুকে যে ঘটনা নিত্য নৈমিত্তিক হচ্ছে, সেই ঘটনায় আমাদের এই পশ্চিম বাংলায় নিত্য নৈমিত্তিক হয়ে উঠবে না? তার কারণ, পুলিশ এই মেহবুব মোল্লার বিরুদ্ধে কোনো রকম এফআইআর নিতে চায়নি। আমরা যতদূর জানতে পাই যে লগ্নজিতা চক্রবর্তী প্রথমে ভগবানপুর থানায় যান এবং জিডি করেন। তার এই ঘটনাটিকে জাস্ট পুলিশ একটি ছোট্ট ঘটনা বলেই মনে হয় ট্রিট করে একটি জিডি নেয়, এবং পরবর্তীকালে বিরোধী দলের আমাদের নেতা, বিরোধী দলের যিনি নেতা আমাদের শুভেন্দু বাবুকে যেতে হয় এবং গিয়ে তার পরবর্তীকালে এফআইআর পুলিশ এটা নেয়। তো সামান্য একটি একজন মহিলা, তাকে বেআব্রু করা হচ্ছে ওপেন একটি স্টেজে, সেখানে পুলিশ এফআইআর নিতে দ্বিধাগ্রস্ত। তার কারণ, তিনি বিশেষ সম্প্রদায়ভুক্ত বলে, এবং দ্বিতীয়ত যেহেতু তিনি তৃণমূলের ব্লক সভাপতি, সুতরাং সেই জায়গা থেকে আমরা সকলেই আতঙ্কিত। কেননা এই মেহবুব মোল্লার কথা কোথাও যেন মিলে যাচ্ছে বা প্রতিধ্বনিত হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির কথার মধ্যে, যে রাত্রি 8টার পর
মেয়েদের আর বাইরে ঘুরতে হবে না। তো কথাগুলো মিলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনারই প্রতিধ্বনি আমরা পশ্চিমবাংলার বুকেও পাচ্ছি। সুতরাং আবারও বলবো, গণতন্ত্র প্রিয় এবং সচেতন মানুষ জাগরিত হোক, বিশেষ করে বুদ্ধিজীবী, কেননা আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই। তো এই বুদ্ধিজীবী নামক একটি যে বিশেষ সম্প্রদায় আছে তাদের বলবো একটু বিশেষভাবে জেগে ওঠার, কারণ আমরা দেখতে পেলাম এই ঘটনাকে কেন্দ্র করে একজনও বুদ্ধিজীবী কোনো রকম কিছু সাংবাদিক বৈঠক বা মোমবাতি মিছিল কোনো কিছুই করেননি। জানি না তারা এখন কোথায় মুখ লুকিয়ে বসে আছেন। হয়তো এটা ইউপি বা বিহার বা ওইখানে কিছু হলে ডেফিনেটলি ওনারা চলে আসতেন। আর সিপিএম নামক যে দলটি রয়েছে, মার্ক্সবাদী দল, ওটাকে বাদ দিয়ে বলা ভালো, কেননা ওরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে। সুতরাং আরো মানুষের মন থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাবে। তো আমরাও আতঙ্কিত এবং শঙ্কিত, বিশেষ করে বাংলার মা বোনেরা আতঙ্কিত হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ তো বাস্তবিক, নইলে আপনি ভাবুন, ওই শেখ শাহজাহানের যে সাক্ষী সাক্ষী দিতে যারা আসছিল তাদের পুলিশই, ভোলা ঘোষ, তাকে অ্যাক্সিডেন্ট করানো হলো, তার কোনো তদন্ত করা হলো না, তার জন্য কোনো রকম কিছু পুলিশি বন্দোবস্ত করা হলো না। কেন করা হলো না, কিসের জন্য করা হলো না, এই কোশ্চেন আমরা মাননীয়ার কাছে জানতে চাই। ঠিক তেমন ভাবেই আমাদের বামপন্থীয় সমর্থক চন্দন চন্দন ঘোষ আরেকজন ছিলেন যিনি মারা যান, যেহেতু তিনি বিশেষ সম্প্রদায়ের হাতে খুন হয়েছেন, তাদের চন্দন দাস, ইয়েস, তাদের বিশেষ সম্প্রদায়ের হাতে তাদের হত্যা হয়েছে, তাই জন্য তাদের বিরুদ্ধে বামপন্থীদের দয়া বা মায়া আসবে না।